ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতীয় অর্থনীতির পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে। এর আগে আমরা অলরেডি একটা ক্লাস করিয়েছি, এটা কিন্তু আমাদের পার্ট 2 ক্লাস। দেখো লেখা আছে এখানে পার্ট 2টা, এটা পার্ট 2 ক্লাস আমাদের। তো আজকে এই ভিডিওতে আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আলোচনা করব। এর আগের দিন কিন্তু আমরা অলরেডি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষেও কিন্তু সেই আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা যদি ভিডিওটি দেখে নাও তাহলে আজকের ক্লাসটি তোমাদের জন্য আরো বেশি উপযোগী হয়ে উঠবে। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এই পর্যন্ত আগের দিন ক্লাস করিয়েছিলাম, কেননা এখান থেকে যদি শুরু করবো ষষ্ঠ থেকে, তাই পঞ্চমটা একটু বলে নিই। দেখো এটার সময়কাল কত ছিল? 1974 থেকে 1978 পর্যন্ত, তাই তো? মানে 74, 75, 76, 77 আর 78, টোটাল কত? 5টা। এই পঞ্চম বা 5টা বার্ষিকী পরিকল্পনা নিয়েই তো হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? এটা পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই 5টা সালের কথা ছিল, তাই তো? দেখো এরপরে উদ্দেশ্যের মধ্যে দেওয়া আছে, দেখো এই পরিকল্পনার অন্তঃসীমা কত? 78-79 ছিল সাল হলেও মোরারজি দেশাইয়ের জনতা সরকার ক্ষমতায় এলে এই পরিকল্পনার সমাপ্তি ঘটে। তাহলে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিন্তু কি আমরা সেই সময়টাতে সমাপ্ত করতে বাধ্য হয়েছিলাম। কারণ কি? মোরারজি দেশাই সরকার বা জনতা সরকার ক্ষমতায় গেলে কংগ্রেস সরকারের এই নিয়ম নীতি কিন্তু মানতে চায়নি, সেই জন্য এটাকে পুরোপুরি কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। এবার আমরা দেখব এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে এই যে জনতা সরকার এসে কি করলো। দেখো বহতা পরিকল্পনা বা ঘূর্ণায়মান পরিকল্পনা। দেখো প্রধানমন্ত্রী মোরারজি দেশাই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অকাল পরিসমাপ্তি, যেটা আমরা দেখতে পেলাম উদ্দেশ্যে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্যে দেখতে পেলাম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে অকাল সমাপ্তি ঘটানো হয়। কারণ কি ছিল? কারণ সেটা ছিল কার? কংগ্রেসের পরিকল্পনা ছিল, তাই তো? দেখো ঘটিয়ে বহতা পরিকল্পনা ঘোষণা করে সময়কাল কত ছিল? 1978 থেকে 1980 সাল। ঠিক আছে, এই তাহলে 2 বছরের জন্য হয়েছিল তার বহতা পরিকল্পনাটা। দেখো এই বহতা পরিকল্পনা কিছু উদ্দেশ্য রয়েছে। কি কি সেই উদ্দেশ্যগুলো? এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্মসংস্থান বৃদ্ধি। মানে বলতে পারো সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনাই বলো, বার্ষিক পরিকল্পনা বলো বা এই বহতা পরিকল্পনাই বলো না কেন, সবারই উদ্দেশ্য কি ছিল? কৃষিকাজ আর সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং কর্মসংস্থানের বৃদ্ধি করা, সবারই একটাই উদ্দেশ্য ছিল বলতে পারো। এরপর দেখো কুটির শিল্পের উৎপাদন বৃদ্ধি করা। কুটির শিল্পে যে পরিমাণ উৎপাদন হচ্ছিল সেই উৎপাদনটাকেও আরো বৃদ্ধি করার কথা কিন্তু এখানে বলা ছিল। দেখো দরিদ্র দূরীকরণ বা দরিদ্র দূরীকরণ করা, দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নত করা, সবারই উদ্দেশ্য এক, দরিদ্রদের উপর বেশি মনোনিবেশ করা, কিন্তু ফল কিন্তু কিছু হয়নি, তাই তো? দেখো এরপরে এবার আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করব। মানে পঞ্চমটার পরের থেকে বহতা পরিকল্পনা হলো, এবার আবার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো 1980 সালে পুনরায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর, তার মানে কি 1980 সালের আগে কে ছিল? দেখলামই তো মোরারজি সরকারের ছিল কে? জনতা পার্টি ছিল। তো এই যে 1980 সালে আবার কে আসলো? কংগ্রেস আসলো। কংগ্রেস এসে তাদের পুরনো ধাঁচে আবার পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কন্টিনিউ করলো, এমনকি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা করে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা রিলিজ করলো। দেখো বহতা পরিকল্পনা অবসান ঘটে এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরি করা হয়। এই পরিকল্পনাটি ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরিচালিত হয়েছিল। তাহলে আমরা বলতেই পারি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার নেতৃত্বে পরিচালিত হয়েছিল? তাহলে কার হবে? অবশ্যই ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। দেখো এরপর এই যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1980 থেকে 1985 সাল। ঠিক আছে, এরপর দেখো এর উদ্দেশ্যই বা কি ছিল এই যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো তোমাদের সামনে
দরিদ্র দূরীকরণ, এই তাও সেম, দরিদ্র দূরীকরণ করা। প্রযুক্তির আধুনিকীকরণ, একটা নতুন শব্দ দেখলাম, বেকারত্ব হ্রাস করা, এটাও আগেই বলা ছিল বেকারত্বের হ্রাসের কথা। প্রযুক্তির আধুনিকীকরণ, এই সময়টা থেকেই প্রযুক্তির আধুনিকীকরণ করা হয়েছিল। জমি চাষের ক্ষেত্রে বা চাষবাসের ক্ষেত্রে প্রযুক্তির আধুনিকীকরণ করা হয়েছিল। ঠিক আছে, দেখো এই পরিকল্পনার আঞ্চলিক বৈষম্য দূরীকরণ, আঞ্চলিক যে বৈষম্যগুলো ছিল সেগুলো দূরীকরণের কথা বলা ছিল। মানব উন্নয়ন, মানবের উন্নয়নের কথা বলা ছিল। জন্ম নিয়ন্ত্রণ, ঠিক আছে, জন্ম নিয়ন্ত্রণের কথাও কিন্তু বলা ছিল। এরপর পরিবার পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সময়টাতে কিন্তু ভারতের জনগণের একটা ঊর্ধ্বমুখী বৃদ্ধি দেখা যাচ্ছিল, সেই সময়টার জন্য জন্ম নিয়ন্ত্রণ আর পরিবার পরিকল্পনার কথা কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছিল। যদি প্রশ্ন আসে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে পরিবার পরিকল্পনা বা জন্ম নিয়ন্ত্রণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, তাহলে কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে কি ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, তাই তো? দেখো শিবরামন কমিটির সুপারিশে 1982 সালে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে নাবার্ড, কি নাবার্ড? নাবার্ড হলো ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটা কি নাকি কৃষি ক্ষেত্রের বলতে পারো ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক, সরকারি ব্যাংক, তাই তো? তাহলে নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছিল? অবশ্যই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে, তাই তো? দেখো এরপরে এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.2% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 5.66%। তার মানে আমরা বলতেই পারি এই যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা এটা কিন্তু কি এটা পজিটিভ ছিল, তাই তো? এরপরে দেখো সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনা রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল, রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল, তাই তো? তাহলে প্রথম কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাজীব গান্ধী দ্বারা পরিচালিত হয়েছিল? তাহলে কি হয়ে যাবে? সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো এই সময়কাল ছিল 1985 সাল থেকে 1990 সাল পর্যন্ত। এতে আশা করা যায় কোনো সমস্যা নেই। এরপরে উদ্দেশ্যগুলো দেখে নাও। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তিগত আধুনিকীকরণের দ্বারা কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটানো। ঠিক আছে, প্রযুক্তিগত আধুনিকীকরণ, আধুনিকীকরণের কথা তো এর আগেরটাতেও ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ইন্দিরা গান্ধী বলেই ছিল, কিন্তু এখানে রাজীব গান্ধী পুরোপুরি বলেই দিল প্রযুক্তিগত আধুনিকীকরণের দ্বারা কৃষি এবং শিল্পের উন্নয়ন ঘটানো। ঠিক আছে, এরপরে দেখো খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করা, যাতে খুব কম জমিতে বেশি পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় সেদিকে নজর দেওয়া। উচ্চ ফলনশীল বিভিন্ন বীজের প্রতি মনোনিবেশ দেওয়া। দেখো দরিদ্র দূরীকরণ, এই কর্মসংস্থান বৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়ন। তো প্রযুক্তির উন্নয়নের কথা তো আগে বলাই হলো। দরিদ্র দূরীকরণ এ তো প্রত্যেকটাতেই বলা ছিল। কর্মসংস্থান বৃদ্ধি, অবশ্যই কর্মসংস্থান বৃদ্ধি হলে দরিদ্র দূরীকরণ হবেই, তাই না? দেখো এরপরে এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 5.6%। তাহলে আমরা বলতে পারি রাজীব গান্ধী স্যার আসার পরে সেও কিন্তু তার এই পঞ্চবার্ষিক পরিকল্পনাটাকে পজিটিভ করেছিল, তাই তো? এরপরে দেখো বার্ষিক পরিকল্পনা। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তো পজিটিভ হয়েছিল, তাও কেন বার্ষিক পরিকল্পনা আনা হলো? দেখো সময়কাল ছিল 1990 থেকে 1992। তার মানে এখানে দুইটা বার্ষিক পরিকল্পনা ছিল, একটা ছিল 90 থেকে 91, একটা ছিল 91 থেকে 92, তাই তো? দুইটা বার্ষিক পরিকল্পনা ছিল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, তাই তো? দেখো 1990 সালে ভারতের রাজনৈতিক পট পরিবর্তন শুরু হয়, ফলে পরবর্তী পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপায়ণ ব্যাঘাত ঘটে। আবার তাই পলিটিক্সের জন্য বা রাজনীতির জন্য কিন্তু অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সঠিক সময় নেওয়া সম্ভব হয়ে ওঠেনি। সেই জন্য এই যে 1990 থেকে 91 একটা পঞ্চবার্ষিক একটা বার্ষিক পরিকল্পনা আর 91 থেকে 92 দ্বিতীয় বার্ষিক পরিকল্পনা কিন্তু গ্রহণ করা হয়েছিল। দেখো প্রথমে ভিপি সিং এবং পরে চন্দ্রশেখর ক্ষমতায় আসেন এবং তাদের সরকারের পতন ঘটে। সেই পতন ঘটার ফলেই কিন্তু এই বার্ষিক পরিকল্পনাটা নিতে হয়েছিল, তাছাড়া অবশ্যই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কন্টিনিউ হতো। আচ্ছা, এই পরিকল্পনাকালে 1991 সালে ভারতের নতুন আর্থিক নীতি ঘোষিত হয়। তাহলে ভারতের নতুন আর্থিক নীতি কোন সময়ে বা কত সালে
ঘোষণা করা হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 1990 থেকে 1992 সালে বা বার্ষিক পরিকল্পনার সময়কালে, তাই তো? আচ্ছা দেখো, একই সালে নতুন শিল্পনীতি ঘোষিত হয়। একই সালে মানে কত সালে? এই যে 1991 সালে। 1991 সালেই তাহলে কি নতুন শিল্পনীতিও কিন্তু ঘোষিত হয়েছিল, ঠিক আছে? এরপরে দেখো অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দেখো এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল পিভি নরসিংহ রাওয়ের নেতৃত্বে। ভালো করে বুঝে রাখবে, এটা কিন্তু কে করেছিল? পিভি নরসিংহ রাও। দেখো এই পরিকল্পনাকে রাও মনমোহন পরিকল্পনা বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে কোন পরিকল্পনাকে রাও মনমোহন পরিকল্পনা বলা হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে কিন্তু রাও মনমোহন পরিকল্পনা বলা হয়, তাই তো? দেখো এর সময়কাল কত ছিল, বা অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1992 থেকে 1997 সাল পর্যন্ত, ঠিক আছে? এরপরে এর উদ্দেশ্যগুলো দেখো কি আছে। দ্রুত অর্থনৈতিক বিকাশ, কৃষি ও শিল্পের উৎপাদন বৃদ্ধি, যে পরিমাণ কৃষি ও শিল্পের উৎপাদন হচ্ছিল তার থেকেও বেশি পরিমাণ উৎপাদনের কথা কিন্তু এখানে বলা ছিল, ঠিক আছে? দেখো আমদানি ও রপ্তানি বৃদ্ধি করা, মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট, তাই তো? বিদেশে কেনা কোনো কিছু কেনা আর কোনো কিছু বিক্রি করা, তাই তো? সেটা একদম পাতি বাংলা ভাষায় বলা হয়। তো এখানে আমদানি ও রপ্তানি বৃদ্ধির করার কথা কিন্তু বলা রয়েছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে। দেখো উদার অর্থনীতি, এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন গ্রহণ করা হয়। যদি প্রশ্ন আসে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এলপিজি মডেলটি গ্রহণ করা হয়, তো অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কিন্তু এলপিজি মডেলটি গ্রহণ করা হয়, তাই তো? আচ্ছা এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 5.6%, কিন্তু লক্ষ্য পূরণ হয়েছিল কত? 6.8%। তাহলে অবশ্যই এই যে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটাও পজিটিভ ছিল, তাই তো? এরপরে দেখো নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই পরিকল্পনাটি পরিচালিত হয়েছিল অটল বিহারী বাজপেয়ী এর নেতৃত্বে। সময়কাল 1997 থেকে 2002 সাল, মনে থাকবে। তাহলে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে করেছিলেন বা কার নেতৃত্বে হয়েছিল? তাহলে অটল বিহারী বাজপেয়ী হয়ে যাবে। সময়কাল কত? 1997 থেকে 2002 সাল, তাই তো? দেখো এর উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল জীবনযাত্রার মান উন্নয়ন, সৃজনশীল কর্মসংস্থান বৃদ্ধি করা, আঞ্চলিক ভারসাম্য ও আত্মনির্ভরশীলতা। প্রত্যেকটা পঞ্চবার্ষিকী পরিকল্পনারই মূল লক্ষ্য কি ছিল? সেই আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা, কর্মসংস্থান বৃদ্ধি করা, দরিদ্র দূরীকরণ করা, তাই তো? এটাও তার ব্যতিক্রম নয়। দেখো এই পরিকল্পনার লক্ষ্যমাত্রা ছিল 6.5% এবং লক্ষ্য পূরণ হয়েছিল 5.35%। এটা কিন্তু কি নেগেটিভ হয়ে গেছিল, তাই তো? তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের যেসব বন্ধু বান্ধব কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবে। আর এই ভিডিওর তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। তো ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন ভিডিওতে।